সোরাইসিস একটি জটিল এবং ক্রনিক চর্মরোগ। আজকের ভিডিওতে এক প্রকার সোরাইসিস সম্পর্কে বিভিন্ন তথ্য আপনাদের দেব এবং এই সোরাইসিস চিকিৎসার জন্য আমাদের হোমিওপ্যাথিতে যে রেমেডিগুলো রয়েছে তার মধ্যে 3টি গুরুত্বপূর্ণ রেমেডির কিছু লক্ষণ, শক্তি, ডোজ ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। প্রথমে আমি এই চর্মরোগটির নাম লিখে নিই, তাহলে আপনাদের বলতে এবং বোঝাতে সুবিধা হবে। চর্মরোগটির নাম হচ্ছে আর্থ্রোপ্যাথিক সোরিয়াসিস। এই যে সোরাইসিস, এই সোরাইসিসের নাম হচ্ছে আর্থ্রোপ্যাথিক সোরিয়াসিস। এই সোরিয়াসিস আর সোরাইসিস একই কথা, এক এক রকম এক একজনে বলে, দুটো নামই বেশি প্রচলিত আছে। এবার এই যে চর্মরোগ, এই চর্মরোগ সম্পর্কে আপনাদের অনেকেরই ধারণা আছে, সবাই প্রায় মোটামুটি এই সোরাইসিস বা সোরিয়াসিস রোগটি চেনেন। তবে এই যে সোরাইসিস, এই সোরাইসিসের কিছু বৈশিষ্ট্য আছে, কিছু লক্ষণ আছে। যদি আমরা এই সোরাইসিসটাকে ভালো করে চিনে নিই তাহলে আমরা সহজভাবে চিকিৎসা দিতে পারবো, কেননা এই ধরনের সোরাইসিসে কিছু নির্দিষ্ট ঔষধ আছে, সেই ঔষধগুলো ভালো কাজ করে। আপনাদের বোঝার সুবিধার্থে দেখুন, এই পাশের ছবিটিতে যে সোরাইসিসটি দেখানো হচ্ছে ওটাই হচ্ছে এই ধরনের সোরাইসিস। তো এই সোরাইসিসটির যদি আপনি বাংলা করেন তাহলে বলতে হবে সন্ধিতে সোরাইসিস। সন্ধিতে মানে হচ্ছে জয়েন্টে জয়েন্টে সোরাইসিস। এর নাম অনুসারে বোঝা যাচ্ছে যে এই সোরাইসিসটা মোটামুটি কোথায় হতে পারে, কোন টাইপের হতে পারে। তো এখন আমরা চটপট জেনে নিই এই সোরাইসিসের কিছু বৈশিষ্ট্য, কাদের হয়, কোথায় হয়, এই সম্পর্কে তথ্যগুলো জেনে নিই। তো আমরা প্রথমে জানি যে এই সোরাইসিসটির পেশেন্ট কারা, মানে কোন সমস্ত রোগীদের এই সোরাইসিসটি হয়। ঠিক আছে, তো এই সোরাইসিস হয় শরিক রোগী। শরিক, আমাদের যে সোরা মায়াজম আছে সেই মায়াজমের রোগী, আর হচ্ছে বাতাগ্রস্ত, মানে বাত রোগ আছে, বাতাগ্রস্ত রোগীদের হয়। ঠিক আছে, তো আমরা যেটা জানলাম যে এর পেশেন্ট হবে শরিক পেশেন্ট, আর একটা হচ্ছে বাতাগ্রস্ত রোগী। মানে এবার আমরা জেনে নিই যে এটার প্লেস কোথায়, মানে আমাদের শরীরের কোথায় এই চর্মরোগটি দেখা দেয়, এটাও আমাদের জানতে হবে। এই চর্মরোগটি জয়েন্টে হয়। এখন জয়েন্ট তো আমাদের শরীরে প্রচুর জায়গায় আছে, তো তার মধ্যে এই হাঁটুতে, তারপরে এই যে আমাদের এই কবজিতে, তারপরে যে হাতের এইখানে, মানে কোনোর এইখানে, মানে যে কোনো জয়েন্টে হতে পারে, যে কোনো জয়েন্টে হতে পারে, কোমরে হতে পারে, বিভিন্ন জায়গায় এই চর্মরোগটি হবে। তবে এই চর্মরোগের বৈশিষ্ট্যটা হচ্ছে যে জয়েন্টে হবে, যেখানে জয়েন্ট আছে সেই জায়গায় হবে। এবার আঙুলে হতে পারে, আঙুলের এইখানে জয়েন্ট আছে, এইখানে জয়েন্ট আছে, এই সমস্ত জায়গায় অবশ্যই এই চর্মরোগটি হতে পারে। এখন এই চর্মরোগ সম্পর্কে আরও কিছু তথ্য আছে, সেটা হচ্ছে যে এই ধরনের চর্মরোগ অনেক রোগী কিন্তু অবহেলা করে চলে, কেননা স্কিন ডিজিজ তো, তার জন্য অবহেলা করে চলে। এই যে চর্মরোগ, এই চর্মরোগ যদি হাতে পায়ের আঙুলে হয় তাহলে হাতে পায়ের আঙুলে কিন্তু ক্ষয় অবশ্যই হবে, এবং অনেক সময় পায়ে বা যেখানে হোক সেখানে কিন্তু হাড় ক্ষয়ের প্রবণতা আসে, আর সঙ্গে কিন্তু বাত ব্যাধিটাও আছে। সুতরাং এই রোগটিকে অবহেলা না করে এর তাড়াতাড়ি সুচিকিৎসা করান, তাহলে মঙ্গলই হবে। এখন এই রোগটি চিকিৎসার জন্য আমি বেছে বেছে 3টি রেমেডির সুন্দর সুন্দর লক্ষণ, শক্তি, ডোজ ইত্যাদি সম্পর্কে আপনাদের ধারণা দেব। আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো মনোযোগ দিয়ে শোনেন তাহলে রোগীর জন্য একেবারে পারফেক্ট ঔষধটি খুঁজে বের করতে পারবেন। আমি নাম্বার 1-এ বলি, ভীষণ গুরুত্বপূর্ণ একটা রেমেডি, সেটা হচ্ছে ক্যালিয়ার্স। ঠিক আছে, এবার এই ক্যালিয়ার্স ঔষধটি আপনাকে 30 শক্তি ব্যবহার করতে হবে। এখন এই ক্যালিয়ার্সের ক্ষেত্রে আপনি কোন ধরনের লক্ষণ পাবেন বা কোন ধরনের রোগীদের জন্য আপনি এই ঔষধটির কথা ভাবতে পারেন সেই সম্পর্কে বলি।
বাতাগ্রস্ত ব্যক্তি এবং ম্যালিগন্যান্ট জাতীয় রোগ আছে এমন রোগীদের জন্য আপনি এই ঔষধটির কথা ভাববেন। কথাটি কি বললাম একটু ব্যাখ্যা করে বলার প্রয়োজন। যাদের বাত রোগ আছে এবং যাদের ম্যালিগন্যান্ট জাতীয় কোনো ফোড়া বা টিউমার রোগ আছে বা পূর্বে হয়েছিল, এরকম ধরনের রোগীদের জন্য আপনি এই ঔষধটি ব্যবহার করবেন। এই ঔষধের রোগীদের যে সোরাইসিসগুলো হয়, সেই সোরাইসিসগুলো প্রায় শরীরের ভাঁজে হয়। এখন এই ভাঁজ আছে কোথায়? ভাঁজ আছে হাঁটুতে, তারপরে এই যে আমাদের হাতের এখানে ভাঁজ আছে, এই কবজিতে ভাঁজ আছে, এই আঙুলের এইখানে যে ভাঁজ আছে, মানে যেখানে যেখানে ভাঁজ আছে সেই জায়গাটিতে এই ঔষধের রোগীদের সোরাইসিস হয়। তাহলে বোঝা গেল বিষয়টি। এখন এই যে ক্যালিয়ার্স, এই ক্যালিয়ার্সের যে সোরাইসিস বা চর্মরোগ, এই চর্মরোগগুলো আবহাওয়া পরিবর্তনে, জামা কাপড় খোলার সময় এবং চলাফেরা করার সময় বাড়ে। সুতরাং এই যে বাড়াটা, আমি কিন্তু 3টি বাড়া বলেছি, আপনারা এগুলো যদি একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের ঔষধ খুঁজতে কিন্তু সুবিধা হয়। যা হোক, এই ক্যালিয়ার্স ঔষধটির আমরা সার কথা কি শিখলাম, অর্থাৎ কোথায় আমরা ব্যবহার করব। আমরা দেখব যে বাতাগ্রস্ত ব্যক্তি, ঠিক আছে, মানে বাত রোগ আছে, বাতাগ্রস্ত ব্যক্তি প্লাস হচ্ছে ম্যালিগন্যান্ট জাতীয় রোগ আছে, ঠিক আছে, ম্যালিগন্যান্ট জাতীয় রোগ আছে এমন রোগীদের জন্য আমরা এই ক্যালিয়ার্স ঔষধটি ভাববো। তারপরে আমি যে অন্যান্য লক্ষণ বলেছি সেই লক্ষণগুলো একটু দেখে নেবেন। এখন যদি আপনি এই ক্যালিয়ার্স ঔষধটি ব্যবহার করতে চান তাহলে 30 শক্তি সূক্ষ্ম মাত্রার ডোজ বানিয়ে আপনি দিনে 2বার ব্যবহার করবেন। আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে যেহেতু এটা চর্মরোগে চেষ্টা করবেন সব সময় এলএম পটেন্সি ব্যবহার করা, এতে সুবিধা আছে। আর এলএম পটেন্সি তো অ্যাভেলেবল নয়, এই জন্য যদি আপনি এই সেন্টিসিমেল পটেন্সির ঔষধ যদি সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে খাওয়ান তাহলেও কিন্তু নিরাপদ হবে। এবার সূক্ষ্ম মাত্রায় ডোজ না বানিয়ে আপনি ঔষধের বোতলটা ধরেই মুখের মধ্যে 3-4 ফোঁটা বা 10 ফোঁটা দিয়ে খেলেন, ওতে রোগের অ্যাগ্রাভেশন হবে। অ্যাগ্রাভেশন মানে হচ্ছে বাড়া, তখন কিন্তু রোগী কেটে যাবে, অবশ্যই কেটে যাবে, আপনার বদনাম হবে। এই ধরনের কাজ আপনি করতে যাবেন না, বিশেষ করে চর্মরোগ চিকিৎসার জন্য। আপনাদের সেকেন্ড রেমিডিটির কথা বলি, ভীষণ গুরুত্বপূর্ণ রেমিডি, সেটা হচ্ছে ফাইটোলক্কা। এই ফাইটোলক্কা ঔষধটি আপনি 6 শক্তি বা 30 শক্তি ব্যবহার করতে পারেন। এখন এই ফাইটোলক্কা যে রেমিডিটি, এই রেমিডিটি আপনি কোন ধরনের রোগীদের জন্য ভাবতে পারেন? গ্রন্থি স্ফীতিপ্রবণ ব্যক্তি এবং যাদের যৌন রোগ আছে তাদের জন্য প্রথমেই এই ঔষধটির কথা ভাবতে পারেন। গ্রন্থি স্ফীতিপ্রবণ ব্যক্তি কাদের বলা হয়? আমাদের এর আরেকটা ভাষা আছে, সেটা হচ্ছে স্ক্রুফোলাস ধাতুগ্রস্ত ব্যক্তি। মানে যে সমস্ত ব্যক্তির ঠান্ডা লাগলেই বিভিন্ন গ্ল্যান্ড ফোলে, সেই সমস্ত ব্যক্তি, আর যে ব্যক্তিদের কোনো না কোনো যৌন রোগ আছে তাদের জন্য আপনি প্রথমেই এই ফাইটোলক্কা ঔষধটির কথা ভাবতে পারেন। এই ফাইটোলক্কার যে সোরাইসিসগুলো, সেই সোরাইসিসগুলো কিন্তু আঁশযুক্ত হয়, ওই মাছের যেমন আঁশ থাকে সেরকম আঁশ হয়, আর এগুলো শুষ্কও হয়, ড্রাইও হয়, আর জায়গাটি প্রায় কুচকানো থাকে, মানে কুচকে গেছে এরকমটি থাকে। এখন আমরা এই ফাইটোলক্কার সার কথা কি জানলাম, মানে কোন ধরনের রোগীদের জন্য আমরা ফাইটোলক্কার ঔষধটির কথা ভাববো, সেটা হচ্ছে গ্রন্থি স্ফীতিপ্রবণ ব্যক্তি, অত লিখতে গেলাম না। আর একটা হচ্ছে যৌন রোগ আছে, ঠিক আছে, যৌন রোগ আছে এমন ব্যক্তিদের জন্য আমরা এই ফাইটোলক্কা ঔষধটির কথা ভাবব। আর এদের যে সোরাইসিসগুলো, সেই সোরাইসিসগুলোর বৈশিষ্ট্য আমি কি বলেছি সেটা একবার দেখে নেবেন। এখন এই ফাইটোলক্কা রেমিডিটি আপনি 6 শক্তিও ব্যবহার করতে পারেন আর 30 শক্তিও ব্যবহার করতে পারেন। অবশ্যই সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে নেবেন। যদি আপনি 6 শক্তি ব্যবহার করেন তাহলে দিনে 3বার ব্যবহার করবেন, আর যদি 30 শক্তি ব্যবহার করেন তাহলে দিনে 2বার ব্যবহার করবেন। আমি থার্ড রেমিডিটির কথা বলি, ভীষণ গুরুত্বপূর্ণ রেমিডি, সেটা হচ্ছে
সরিনাম, এই সরিনাম ঔষধটি অবশ্যই 200 শক্তি ব্যবহার করবেন। এখন এই সরিনাম যে রেমিডিটি, এই রেমিডিটি আপনি কোন ধরনের রোগীদের জন্য ভাবতে পারেন? দেখবেন যে সমস্ত ব্যক্তি নোংরা, হতাশাগ্রস্ত এবং দুর্বল, আমি 3টি বিষয় বলেছি, এরকম ধরনের রোগী হলে আপনি প্রথমে এই সরিনাম ঔষধটির কথা ভাববেন। আর এই সরিনামের ঔষধের রোগীদের এই সোরাইসিসগুলো মোস্ট অফ ক্ষেত্রে আঙুলে হয়, হাতের আঙুলে বেশি হয়, পায়ের আঙুলেও হয়। তো এটা দেখে নেবেন, যদি হাতের বা পায়ের আঙুলে হয় তাহলে তো কোনো কথাই নেই। আরেকটা বিষয় হচ্ছে যে এদের সোরাইসিস যেখানেই হোক না কেন সেখান থেকে কিন্তু রস নিঃসৃত হবে। এটা কেন হয় আপনাদের বলি। আমাদের যে গুরুত্বপূর্ণ সরিনাম রেমিডিটি রয়েছে, এই সরিনাম রেমিডিটির সেবাসাস গ্রন্থির উপর কাজ আছে। আপনাদের আমি অবশ্য ভিডিও বানিয়ে দেবো এই সরিনামের অ্যানাটমিক্যাল লক্ষণ নাম করে। তো সেখানে আপনাদের দেখাবো যে এই যে আমাদের যে সরিনাম রেমিডিটি, এই রেমিডিটির আমাদের যে সেবাসাস যে গ্রন্থি রয়েছে সেই গ্রন্থির উপর কাজ আছে। তো এই গ্রন্থি থেকে কি হয়? এই গ্রন্থি থেকে তরল পদার্থ নিঃসৃত হয়। সেই তরল পদার্থ নিঃসৃত হয় বলেই সরিনামের রোগীদের চর্মরোগ কিন্তু ভিজা থাকে, মানে রস সেখানে থাকবেই থাকবে। মানে মেইন কথা হচ্ছে যে আপনি সরিনাম ঔষধটি যদি ব্যবহার করতে চান, সেটা একজিমা হোক, সোরিয়াসিস হোক বা অন্য কিছুই হোক, সেখানে কিন্তু পাতলা রস থাকবে, এটাই হচ্ছে মেইন কথা। যেখানে এই রস থাকবে না সেখানে কিন্তু সরিনাম ব্যবহার করতে যাবেন না। এখন আপনি এই যে সরিনাম ঔষধটি, এই ঔষধটি নিম্ন শক্তি ব্যবহার করতে নেই, মানে 30 বা 6 শক্তি ব্যবহার করতে নেই, 200 শক্তি থেকে ব্যবহার করা যায়, উচ্চ হলেও ক্ষতি নেই। এখন আপনি যদি 200 শক্তি সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে ব্যবহার করেন তাহলে দিনে একবার ব্যবহার করবেন। তো যাই হোক, আমরা এই সরিনামের যে মূল কথা বা সার কথাটি কি পেলাম, অর্থাৎ কোন ধরনের রোগীদের জন্য আমরা এই সরিনাম ঔষধটির কথা চিন্তা করব। তো সেটা যদি করেন তাহলে বলতে হবে যে নোংরা, ঠিক আছে, নোংরা বলেছি। তারপরে কি বলেছি? হতাশাগ্রস্ত আমাদের আরও অনেক ঔষধ আছে, সেটা হচ্ছে সিপিয়া আছে, ঠিক আছে। হতাশাগ্রস্ত হয়। আর হচ্ছে দুর্বল, ঠিক আছে, দুর্বল। এটা তো তিনটি বৈশিষ্ট্য একটা রোগীর ক্ষেত্রে পাওয়া সম্ভব নয়। আমাদের তো ঔষধের ডায়েস নেই যে রোগী এলো খপাত করে চাপ দিয়ে দিলাম ইট বানানোর মতন, হবে না এরকম রোগী। মানে কিছু না কিছু থাকতে হবে। সরিনামের রোগীরা নোংরা হয়, হতাশাগ্রস্ত হয়, দুর্বল হয়। যেখানে এই 3টি বৈশিষ্ট্য নেই সেখানে আপনি কেন ভাববেন এই ঔষধের কথা? এটা হচ্ছে মেইন কথা, ঔষধকে আগে ভালো করে চিনতে হবে। তো যাই হোক, আমি চেষ্টা করলাম আপনাদের সহজ সরল ভাষায় ব্যাখ্যা করার জন্য। এখন আপনি সূক্ষ্মমাত্রায় অর্ডিনারিভাবে কীভাবে ডোজ বানাতে পারেন, যদি আপনাকে বানাতে হয় তাহলে নিতে হবে 500 ml ড্রিঙ্কিং ওয়াটার, ঠিক আছে। এই 500 ml ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে আপনি কয়েক ফোঁটা আরএস দিয়ে নেবেন। তারপর আপনার নির্বাচিত ঔষধ, মানে আমি যে 3টি ঔষধের কথা বললাম তার দেবেন 1 ড্রপ। 1 ড্রপ মানে হচ্ছে 1 ফোঁটা। এবার 1 ফোঁটা দেওয়ার পরে এটাকে ভালো করে ঝেঁকে মিশিয়ে নেবেন, ঠিক আছে। আর এখান থেকে 4 চামচের 2 চামচ করে যদি আপনি খাওয়ান তাহলে সূক্ষ্মমাত্রার ডোজ হয়ে যাবে। আর একটা কথা বলি, অনেকেই কিন্তু এই সমস্ত ঔষধের পূর্ণাঙ্গ ভিডিও দেখতে চায়। এখানে তো সমস্ত লক্ষণ বলা সম্ভব নয়, সরিনাম একটা বড় রেমেডি। সরিনাম সম্পর্কে যদি আপনি বিস্তারিত তথ্য জানতে চান বা আগে দুটি যে আমি রেমেডির কথা বলেছি, ফাইটোলক্কা বা ক্যালিয়ার্স, যদি এই ঔষধের ভিডিওগুলো আপনারা দেখতে চান তাহলে দেখুন প্রত্যেকটা ভিডিওর ডান দিকে সংখ্যা লেখা হয়েছে, সংখ্যা লিখে ভি লেখা হয়েছে। যেমন সরিনামে লেখা হয়েছে 245V, এই 245টা হচ্ছে ভিডিও নাম্বার। যদি আপনারা উল্লেখিত ঔষধগুলো দেখতে চান তাহলে ওই নাম্বারে গিয়ে ক্লিক করলে কিন্তু ভিডিওটি ওপেন হয়ে যাবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হনুমান, জয় হোমিওপ্যাথ।